সম্মানিত সুধীমণ্ডলী, যিনি যেখান থেকে আমাদের আজকের শিক্ষণে অংশগ্রহণ করছেন, সকলের প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই শিক্ষণে আলোচনা করব ব্যাস বাক্য ছাড়াই কিভাবে অব্যয়ীভাব সমাস চেনা যায় সেই বিষয় নিয়ে। আমরা জানি সংজ্ঞা অনুযায়ী যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে বিবেচিত হয়, সেই সমাসকে অব্যয়ীভাব সমাস বলা হয়। অর্থের বিবেচনায় অব্যয়ীভাব সমাসকে অন্ততপক্ষে 13টি ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু আমরা এতটা জটিল পথে না গিয়ে একটু সহজভাবে চিনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, তা হলো অব্যয়ীভাব সমাস দ্বারা অভাবও বুঝিয়ে থাকে। এজন্য খেয়াল রাখবেন, যদি কোনো শব্দের শুরুতে প্রতি, যথা, উপ, হর, অনু, আ, ফি এরকম থাকে, কিংবা শব্দের শেষে টে থাকে, মানে টয় একার থাকে, তাহলে বুঝে নেবেন ওটি অব্যয়ীভাব সমাস। আর সাধারণত অভাব বোঝালে অব্যয়ীভাব সমাস হয়, আগেই বলেছি। এবারে আমরা কিছু উদাহরণ দেখে আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করি। চলুন সুধীমণ্ডলী, প্রথমে আমরা সহজ কিছু শব্দ বেছে নিয়েছি যে শব্দগুলোর শেষে টে আছে, মানে ট একার আছে। যেমন ধরুন, ময়লাটে, মেঘলাটে, ঘোলাটে, পাতলাটে, লম্বাটে, বখাটে, রোগাটে, পাগলাটে, বাঁকাটে, হিংসুটে। এই শব্দগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এই শব্দগুলোর ব্যাস বাক্য করা অত্যন্ত সহজ। শুধু এই শব্দের শেষে যে টে অংশটুকু আছে, অর্থাৎ ট একার, এটা কেটে দেবেন। টে বাদ দিয়ে শব্দের শুরুতে শুধু ঈষৎ শব্দটুকু বসিয়ে দেবেন। ঈষৎ অর্থাৎ হালকা, অল্প, সামান্য, এইরকম অর্থ প্রকাশ করে। যেমন ময়লাটে, ঈষৎ ময়লা, অর্থাৎ পুরোপুরি ময়লা নয়, অল্প ময়লা। রোগাটে, পুরোপুরি রোগা নয়, সামান্য রোগা বা অল্প রোগা, এজন্য ঈষৎ শব্দটি ব্যবহার করা হয়। এভাবে প্রত্যেকটির ক্ষেত্রে ঈষৎ পাগলা, ঈষৎ বাঁকা, ঈষৎ হিংসুক, ঈষৎ লম্বা, ঈষৎ পাতলা, এইরকম ভাবে আমরা ব্যাস বাক্যগুলো করে নেব। এই পর্যায়ে আমরা দেখে নেব শব্দের শুরুতে অনু আছে, এইরকম শব্দ অব্যয়ীভাব সমাসের উদাহরণ হতে পারে। যেমন অনুকূল, অনুরূপ, অনুগুণ, অনুভাব, অনুগমন, অনুশোচনা, অনুক্ষণ, অনুধাবন, অনুসরণ। এই শব্দগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এখন এই শব্দগুলোকে যদি আমরা ব্যাস বাক্য করতে চাই, তাহলে দেখুন, অনুকূল, কুলের যোগ্য, অনুরূপ, রূপের যোগ্য, তারপরে গুণের যোগ্য, ভাবের যোগ্য, আর অনুগমন, এই শব্দটির ব্যাস বাক্য হবে পশ্চাৎ গমন, অনুশোচনা হবে পশ্চাৎ সূচনা, অনুক্ষণ হবে ক্ষণে ক্ষণে, ক্ষণ ক্ষণ নয়, ক্ষণে ক্ষণে, ঠিক। অনুধাবন হবে পশ্চাৎ ধাবন, অনুসরণ হবে পশ্চাৎ স্মরণ। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমরা শব্দের শুরুতে আ আছে এইরকম শব্দ যে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হতে পারে সেই বিষয়টি দেখে নেব। আ কিন্তু উপসর্গ হিসেবেও ব্যবহার হয়, আবার অব্যয় হিসেবেও ব্যবহার করা হয়। আমরা কয়েকটি শব্দ আগে দেখে নিতে চাই। যেমন ধরুন, আমল, আজানু, আমরণ, আকণ্ঠ, আকর্ণ, আসমুদ্র, আমৃত্যু। এই শব্দগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আর শব্দগুলোকে ব্যাস বাক্য করার সময় আমরা প্রথমের আ অংশটুকু কেটে দেব, অর্থাৎ স্বর আ কেটে দেব, এবং শেষে শুধু পর্যন্ত এই শব্দটি যুক্ত করে দেব। দেখুন, মূল পর্যন্ত, আমলের ব্যাস বাক্য হলো মূল পর্যন্ত। আ জানু, জানু পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। এভাবে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা শব্দের শেষে পর্যন্ত লাগাবো, আর শব্দের শুরুতে যে আ শব্দাংশটুকু আছে এটুকু কেটে দেব, তাহলে এর ব্যাস বাক্য হয়ে যাবে। আর একটু ভিন্ন রকম ভাবেও ব্যাস বাক্য হয়, এরকম দুটো উদাহরণ আমরা দেখে নিতে পারি। দেখুন, আ শৈশব, আপাদমস্তক, এই দুটো শব্দে আমরা যদি বলি শৈশব পর্যন্ত, তাহলে ব্যাকরণগত ভাবে ব্যাস বাক্যটি ভুল হবে না, কিন্তু শ্রুতি মাধুর্যের কারণে এই শব্দটির ব্যাস বাক্য করা হয় শৈশব অবধি। আরেকটি হলো আপাদমস্তক,
পা হতে মাথা পর্যন্ত, পা হতে মাথা পর্যন্ত। এই শব্দগুলোকে বলা হয় পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। যদি প্রশ্ন আসে এই শব্দটি কোন সমাস, অর্থাৎ আকর্ণ বলুন, আসমুদ্র, আকণ্ঠ, এরকম শব্দ দিয়ে প্রশ্ন করতে পারে এই সমাসগুলো কোন ধরনের অব্যয়ীভাব সমাস, তখন উত্তরটি হবে এগুলো পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। এরপরে আমরা দেখে নেব কিছু সংখ্যক শব্দের পূর্বে ফি অর্থাৎ হয় রস্বই থাকলে অব্যয়ীভাব সমাস হয় এবং এর ব্যাস বাক্যগুলো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ফিরোজ, ফি দিন, ফি মাহিনা, ফি সকাল, ফি হপ্তা, ফি সন, ফি বছর, এই শব্দগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কেননা সূত্র অনুযায়ী এই শব্দগুলোর শুরুতে ফি আছে। এখন এই ফি যুক্ত শব্দগুলোর আমরা ব্যাস বাক্য করব কিভাবে? ব্যাস বাক্য করার সময় প্রথমে ফি অংশটুকু কেটে দেবেন এবং পরে যে মূল শব্দটুকু থাকলো সেই মূল শব্দটি শুধু দুইবার ব্যবহার করবেন। যেমন ফিরোজ এই শব্দ থেকে রোজ রোজ, ঠিক তেমনি ফি দিন, দিন দিন, ফি বছর, বছর বছর, ফি সকাল, সকাল সকাল, ফি হপ্তা, হপ্তা হপ্তা, হপ্তা মানে সপ্তাহকে হপ্তা বলা হয়, ফি সন, সন সন, ফি বছর, একই কথা, বছর বছর। এভাবে আমরা ব্যাস বাক্য করে দেব। পরপদে দুইবার মূল শব্দটুকু ব্যবহার করলে ব্যাস বাক্য হয়ে গেল। পরপদ দুইবার ব্যবহার করে আরো কিছু সংখ্যক অব্যয়ীভাব সমাস আমরা এখানে তুলে ধরতে পারি। দেখুন, হর শব্দের প্রথমে যখন দেখব হর আছে, এই শব্দগুলো ব্যাস বাক্য করার সময় একই সূত্র প্রয়োগ করা যাবে। যেমন হর রোজ, হর গিজ, হর কিসিম, হর হামেশা, হর দম, হর তাল, এই শব্দগুলোর ব্যাস বাক্য করার সময়ও আমরা হর শব্দটুকু কেটে দেব। কেটে দিয়ে হর রোজ, রোজ রোজ, হর গিজ, গিজ গিজ, হর কিসিম, কিসিম কিসিম, হর হামেশা, হামেশা হামেশা। এরপরে রয়েছে হর তাল, হর যুক্ত শব্দ, তাই অব্যয়ীভাব সমাস। এক্ষেত্রে ব্যাস বাক্য করার একটু ভিন্নতা আছে। আমরা যদি বলি তাল তাল, তাহলে শ্রুতিকটু লাগে বা শুনতে ভালো লাগে না। এজন্য এর সঙ্গে এ বিভক্তি যুক্ত করে তালে তালে এভাবে করতে পারি। আবার যেহেতু অভাব বুঝিয়েছে এজন্য তালের অভাব, এ দুটো ভাবেই করা যায়। দুটোর কোনোটাই অশুদ্ধ নয়, দুটোই ব্যাকরণ সিদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমরা উদাহরণ তুলে ধরছি শব্দের শুরুতে যথা আছে, অর্থাৎ শব্দের শুরুতে যথা থাকলে অব্যয়ীভাব সমাস হয়, এর কিছু উদাহরণ আমরা দেখে নিতে পারি। যেমন ধরুন, যথাশক্তি, যথাস্থান, যথাযথ, যথা নিয়ম, যথাসাধ্য, যথাশাস্ত্র, যথাবিহিত, যথাযোগ্য, যথা শিক্ষা, যথা কর্তব্য, যথোচিত, যথা নিয়ম, এভাবে আরো অনেক শব্দ আমরা তুলে ধরতে পারি। শুধু খেয়াল করবেন, শব্দের শুরুতে যদি যথা থাকে সেই শব্দটি অব্যয়ীভাব সমাসের অন্তর্গত। আর এই ধরনের শব্দকে ব্যাস বাক্য করা সত্যি সহজ। আগের মতোই পূর্বের যথা অংশটুকু শুধু বাদ দিয়ে দিবেন, দিয়ে পরের শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত করবেন, ব্যাস। তারপরে করবেন অতিক্রম না করে, এই শব্দটুকু লিখে দেবেন। বিষয়টি হলো কি, আরেকবার বলি, শুধু যথা কেটে দিবেন, তারপরে যে অংশটুকু থাকে তার সঙ্গে কে বিভক্তি যুক্ত করবেন, তারপরে লিখে দেবেন অতিক্রম না করে, তাহলে ব্যাস বাক্য হয়ে গেল। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিতে পারি। দেখুন, যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে, যথোচিত, উচিতকে অতিক্রম না করে, যথা শিক্ষা, শিক্ষাকে অতিক্রম না করে, যথা কর্তব্য, কর্তব্যকে অতিক্রম না করে। এভাবে প্রত্যেকটি শব্দই আমরা ব্যাস বাক্য করে নিতে পারি। এখন প্রশ্ন হতে পারে এগুলো কোন অর্থে অব্যয়ীভাব সমাস? এর উত্তরে হবে এগুলো অনতিক্রম্য অর্থে অব্যয়ীভাব সমাস। এ পর্যায়ে আমরা আরো কিছু শব্দ দেখে নেব যেগুলোর পূর্বপদে প্রতিযুক্ত আছে। আমাদের শর্ত অনুযায়ী পূর্বপদে প্রতি শব্দ বা শব্দাংশটুকু যুক্ত থাকলে সেটি হবে অব্যয়ীভাব সমাস।
সেই রকম কয়েকটি উদাহরণ দেখে নেব এই পর্যায়ে। প্রতিকূল, প্রতিফল, প্রতিদান, প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিপক্ষ সবগুলোই অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কেননা যুক্তি অনুযায়ী পূর্বপদে প্রতি আছে। এখন প্রশ্ন হতে পারে এগুলো কোন অর্থে অব্যয়ীভাব সমাস? এগুলো হবে বিরুদ্ধ অর্থে অব্যয়ীভাব সমাস। মনে রাখবেন, এগুলো বিরুদ্ধ অর্থে অব্যয়ীভাব সমাস। একটি শব্দ খেয়াল করুন, প্রতিপক্ষ। এই শব্দটি সমাস নির্ণয় বিভিন্নভাবে হতে পারে। যেমন নিচের কোনটি বিরুদ্ধ অর্থে অব্যয়ীভাব সমাস, কিংবা নিচের কোনটি বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস। আবার এটাও বলা হয় যে নিচের কোনটি প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ীভাব সমাস। এই প্রশ্নটি করে সম্ভাব্য উত্তরের মধ্যে প্রতিপক্ষ শব্দটি লিখে দেওয়া থাকে। অর্থাৎ প্রতিপক্ষ শব্দটি বিরুদ্ধ অর্থ, প্রতিবাদ অর্থ এবং বিরোধ অর্থ, তিনটি অর্থই প্রকাশ করে। যেমন ধরুন, নির্বাচনী প্রচারণার সময় আমরা খেয়াল করি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপরীত পক্ষের প্রার্থী বলা হয়, বিরোধী প্রার্থী বলা হয়, আবার বিরুদ্ধ প্রার্থীও বলা হয়। এবার আমরা এই শব্দগুলোর একটু ব্যাস বাক্য দেখে নেওয়ার চেষ্টা করব। যদি বলি প্রতিফল, এর ব্যাস বাক্যটি হবে ফলের বিপরীত। তারপরে একইভাবে কুলের বিপরীত, বিরুদ্ধবাদ, দানের বিপরীত, ক্রিয়ার বিপরীত, শোধের বিপরীত, প্রতিশোধ যেটা বোঝাচ্ছি, এবং প্রতিপক্ষ, পক্ষের বিপরীত বা পক্ষের বিরুদ্ধ, দুটো ভাবেই আমরা ব্যাস বাক্য করে নিতে পারবো। এ পর্যায়ে আমরা আরো কিছু সংখ্যক শব্দ দেখে নেব যেগুলোর শুরুতে প্রতি আছে এবং এটি বিপ্সা অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। যেমন ধরুন, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিগৃহ বা প্রতিগৃহে, প্রতি ঘর, প্রতি অঙ্গ, প্রতিজন, প্রতি মাস, প্রতিবার, এগুলো। এই শব্দগুলোর আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে দিন দিন, ক্ষণে ক্ষণে, গৃহে গৃহে, ঘরে ঘরে, অঙ্গে অঙ্গে, জনে জনে, মাসে মাসে, বারবার, এরকম। এগুলো বিপ্সা অর্থে, অর্থাৎ বিপ্সা শব্দটির অর্থ হলো পুনঃ পুনঃ বা বারবার। অর্থাৎ কোনো শব্দকে বারবার প্রয়োগ করা হলে তাকে বলা হয় বিপ্সা। বিপ্সা অর্থে এগুলো অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে প্রতিযুক্ত আরো কয়েকটি শব্দ আমাদের দেখানো অত্যন্ত প্রয়োজন। সেগুলো হলো প্রতিমূর্তি, এর ব্যাস বাক্য হবে মূর্তির সদৃশ, প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ, প্রতিবিম্ব, বিম্বের সদৃশ, প্রতিচ্ছায়া, ছায়ার সদৃশ, প্রতিচ্ছবি, ছবির সদৃশ। এগুলো হলো সদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস। দেখুন, একই রকমের অব্যয়যুক্ত শব্দ বিভিন্ন সময় বিভিন্ন রকম অব্যয়ীভাব সমাস হচ্ছে। এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমরা দেখে নেব শব্দের শুরুতে উপ আছে। উপযুক্ত বা উপ দিয়ে শুরু হওয়া কিছু সংখ্যক শব্দ যেগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। দেখুন, উপমন্ত্রী, উপভাষা, উপদ্বীপ, উপকথা, উপপত্নী, উপরাষ্ট্রপতি। এগুলো আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে মন্ত্রীর সদৃশ, ভাষার সদৃশ, দ্বীপের সদৃশ, কথার সদৃশ, অর্থাৎ এগুলো সদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস। এছাড়াও উপ দিয়ে ক্ষুদ্র অর্থ কিন্তু প্রকাশ করে, অর্থাৎ ক্ষুদ্রার্থ প্রকাশ করে। এইরকম অব্যয়ীভাব সমাসের শুরুতেও উপ শব্দটুকু আছে। যেমন উপগ্রহ, উপবিভাগ, উপসাগর, উপনদী, উপজাতি, উপশাখা। এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই জেনে থাকি ক্ষুদ্র গ্রহ, ক্ষুদ্র বিভাগ, ক্ষুদ্র সাগর, ক্ষুদ্র নদী, ক্ষুদ্র জাতি, ক্ষুদ্র শাখা, এইরকম। এ কারণে এগুলো ক্ষুদ্রার্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষণের শুরুতে বলেছিলাম কোন শব্দের প্রথম অংশে এই এই শব্দ থাকলে সেগুলো অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। তার উদাহরণ সহ আমরা কিছু উল্লেখ করেছি। আরেকটি কথা বলে রেখেছিলাম যে কোনো শব্দ দ্বারা যদি অভাব বুঝিয়ে থাকে, হ্যাঁ, কোনো শব্দ দ্বারা অভাব বুঝালেও সেই শব্দটি হবে অব্যয়ীভাব সমাস। যেমন দেখুন, বেমানান, মানানের অভাব। বিশ্রী, শ্রীর অভাব, শ্রী মানে সুন্দর বা সৌন্দর্য, যেখানে সৌন্দর্যের অভাবকে বোঝানো হয়েছে। গড়মিল, মিলের অভাব। বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। ভাত, ভাতের অভাব।
হা ঘর, এটিও হতে পারে ঘরের অভাব। আবার বেহায়া, হায়ার অভাব, মানে লজ্জা শরম যার নেই। নির্মক্ষিক মানে মক্ষিকার অভাব, মক্ষিকা মানে মধু। আলুনি মানে লবণের অভাব। নিরামিষ, আমিষের অভাব। নির্জল, জলের অভাব। আর নির্জন মানে জনের অভাব। আমরা খেয়াল করছি এখানে প্রত্যেকটি শব্দ দ্বারাই অভাবকে বুঝিয়েছে, এ কারণে এই শব্দগুলো অব্যয়ীভাব সমাস। আমার মনে হয় অব্যয়ীভাব সমাস নিয়ে যে আলোচনাটা আজ সম্পন্ন করলাম তা থেকে আপনারা বিন্দুমাত্র হলেও উপকৃত হচ্ছেন বা হয়েছেন বা হবেন। যদি এই শিক্ষণটি সত্যি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে আমি উপস্থাপক হিসেবে ধন্য মনে করব নিজেকে। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই।